আছে ইরানের জন্য, বাংলাদেশের জন্য সুসংবাদ আছে, তুরস্কের জন্য সুসংবাদ আছে, মুসলিম বিশ্বের জন্য। ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরানকে মক্কা চুক্তিতে যোগদানের ব্যাপারে প্রস্তাব দিয়েছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। ইরানের জাতীয় সংসদের মুখপাত্র একটি সংবাদ সংস্থা আছে যার নাম খানেহ মিল্লাত। খানেহ মিল্লাতের প্রতিনিধি মাহদি রহিমি তিনি আজকে লেবাননের পত্রিকা আল মায়াদেনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছে ইরান। এবং তিনি বলেছেন ইরান নিজেরাই বহু বছর ধরে চাচ্ছিল মুসলিম বিশ্বের বা এই অঞ্চলের দেশগুলোর একটা আঞ্চলিক জোট তৈরি হোক। সেই জোটটাই তৈরি করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, এবং ইরান এটাকে ইতিবাচক হিসেবে দেখছে। খেলা বদলে যাচ্ছে। প্রিয় দর্শক, আরো অনেকগুলো সংবাদ আছে। বাংলাদেশকে মক্কা চুক্তিতে যোগদানের পরামর্শ দিবে সৌদি আরব। বসে আছে সৌদি আরব তারেক রহমানের জন্য। ইতিমধ্যে তারেক রহমানকে সৌদি সফরের দাওয়াতপত্র পাঠানো হয়েছে। এদিকে দিল্লির দাদারা ধুতি খুলে রাস্তায় নেমেছে। কিভাবে তারেক রহমানকে দিল্লিতে নেওয়া যায় মাঠে নামিয়ে দিয়েছে নবনীতা চৌধুরীদেরকে। আরো কত চৌধুরীরা নেমেছে দিল্লির পক্ষে। তারেক রহমানকে আগস্টেই যেতে হবে দিল্লি, আগস্টের 21 থেকে 26-এর মধ্যেই যেতে হবে, নতুবা নরেন্দ্র মোদীর কোনো সময় নেই, পুরো বছরই নাকি সময় নেই। সময় কার আছে আর কার থাকবে সেটা দেখা যাবে। তারেক রহমানের জন্য সৌদি আরব যাওয়া বেশি জরুরি নাকি দিল্লি যাওয়া জরুরি? শুধুমাত্র মক্কা চুক্তিতে যোগদান নয়, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় থাকলে বাংলাদেশ কম মূল্যে সৌদি আরব থেকে জ্বালানি পাবে, সৌদি আরব থেকে বিপুল বিনিয়োগ আসবে বাংলাদেশে। তারেক রহমানের পরবর্তী টার্গেট, পরবর্তী গন্তব্য কোথায় হওয়া উচিত? মক্কায়, রিয়াদে নাকি নয়াদিল্লি, কলকাতায়? কমেন্ট করে যাবেন। প্রিয় দর্শক, শুধু বাংলাদেশ নয়, সিরিয়া বলছে তারা মক্কা চুক্তিতে যোগদানের ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। দে আর ওপেন টু জয়েন মক্কা এগ্রিমেন্ট, দে আর উইলিংলি ওয়েটিং টু জয়েন মক্কা এগ্রিমেন্ট। পাকিস্তানে সফর করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ সাইবানি বলেছে তারা মনে করছে তাদের দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য মক্কা এগ্রিমেন্ট ইজ দ্য বেস্ট অপশন। মজার ব্যাপার হলো পাকিস্তানের সেনাপ্রধান জরুরি ভিত্তিতে সফর করবে ইরানে। সেখানে মক্কা চুক্তির সম্পর্কেও কথা হবে আমেরিকা ইসরায়েলের আগ্রাসন থেকে ইরানকে রক্ষা করতে নতুন ধাপের আলোচনা নিয়ে। এবং এত সব নড়াচড়ার পরে নড়ে চড়ে বসেছে নেতানিয়াহু। আজকে সুর পুরো নরম করে ফেলেছে, মিউ মিউ করছে। ইসরায়েলের বার্তা সংস্থা কান বলছে ইসরায়েল তুরস্কের সাথে গোপন যোগাযোগ শুরু করে দিয়েছে। তুরস্ককে গোপনে ইসরায়েল মেসেজ দিচ্ছে দে আর নট উইলিং টু মেক টার্কি এনিমি অফ ইসরায়েল। তারা তুরস্ককে ইসরায়েলের শত্রুর কাতারে দেখতে চায় না। মামুর বেটা, এখনো তো খেলা শুরু হয় নাই, এত আগেই সুর নরম। প্রিয় দর্শক, আজকে গতকাল রাতে ইসরায়েলের পত্রিকা জেরুজালেম পোস্টে অত্যন্ত উস্কানিমূলক একটা আর্টিকেল ছাপা হয়েছে, মতামত ছাপা হয়েছে। সেই আর্টিকেলে দাবি করা হয়েছে ইসরায়েল শুধু আত্মরক্ষা করবে না, ইসরায়েল প্রয়োজনে ইদলিব থেকে ইস্তাম্বুল পর্যন্ত যখন যেখানে মন চায় সেখানে হামলার অধিকার চায়। তারা এখন আর সেলফ ডিফেন্সের চিন্তা করে না, তারা এখন যে কোনো মুসলিম দেশে আক্রমণের অধিকার চায়। এবং সিরিয়ার ব্যাপারে তারা বারবার বলছে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাকশন চায়। সিরিয়াতে যে কোনো জায়গায় আক্রমণের অধিকার চায়। এই অধিকার পৃথিবীর কোনো দেশ দিবে? কোন আন্তর্জাতিক সংস্থার কাছে যে বলতে পারবে যে আমরা অন্য দেশে হামলার অধিকার চাই? Opinion: The lesson Israel has learned in the West Bank, Gaza, Syria, Lebanon, and Iran apply to Turkey as well. From Idlib to Istanbul, Israel will attack if necessary, not defend.
তারা এখন আর আত্মরক্ষা চায় না, তারা অ্যাটাক করতে চায়। তাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের একটা বক্তব্য অল্প একটু শুনিয়ে দেই। কি ভাষায় এরদোয়ান তাদেরকে টার্গেট করে বক্তব্য দিয়েছিলেন। İkide bir uçaklarınla kalk, bize gösteri yap. Ya ne yapıyorsun sen? Kendine gel. Tarihten işler sanmıyor musun? Tarihte neredeydin? Şimdi neredesin? Ondan sonra başlıyorsun ağlayıp sızlamaya. Türkiye ile dans etmeye kalkma. Olur, yolda kalırsın. প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন কিছু দেশ আছে তারা আকাশে কয়েকটা যুদ্ধ বিমান তুলে তুরস্ককে পাওয়ার দেখায়, মাসল দেখায়। কি করছো তুমি? কত বড় সাহস তোমার? তুমি তুরস্কের সাথে ড্যান্স করতে এসেছো? আরে তোমরা কি ইতিহাস থেকে একটু শিক্ষা নেওনি? তুর্কিরা কি করেছে ইতিহাসে, কি করতে পারে? তোমরা কোথায় ছিলে আর কোথায় আছো? 2 দিন পরে কান্না করে হাত পায়ে ধরবা না, বলবা না যে আমাদের বাঁচাও, আমাদের সাথে নাচানাচি করতে আসলে রাস্তায় পড়ে থাকবা। তুরস্ক তার মিলিটারি পাওয়ার শুধু দেখাচ্ছে। Efendim işte uluslararası camia şöyle der böyle der. Hiç beni ilgilendirmiyor. Türkiye Cumhuriyeti Devleti'nin gücünü görecekler. প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন আমাদেরকে অনেকে বলে আন্তর্জাতিক মহল কি বলবে, কে কি বলবে, বাদ দেন সব আন্তর্জাতিক মহল। তুরস্কের উপরে কোনো আঘাত আসলে তুরস্ক জুমহুরিয়াতের, তুর্কি রিপাবলিকের পাওয়ার কতটুকু সেটা আমরা দেখিয়ে দিব। এইসব আন্তর্জাতিক চুক্তির আন্তর্জাতিক মহল ধার ধারার টাইম তুরস্কের থাকবে না। আমরা তুর্কিপিডিয়ার দর্শকদেরকে বারবার বলেছি ইসরায়েলের যত হুমকি ধামকি হোক, ইসরায়েলের কলিজা থাকে তুরস্কে একবার আক্রমণ করে দেখো, তখন বুঝবে এরদোয়ান কাগজে বাঘ নাকি সত্যিকারের বাঘ। কিন্তু 1 সপ্তাহ যায়নি, 2 দিন পরেই সুর নরম করেছে। ইসরায়েলি বার্তা সংস্থা কান বলছে, ইসরায়েল তুরস্কের সাথে গোপন যোগাযোগ শুরু করেছে, ব্যাক চ্যানেলে যোগাযোগ শুরু করেছে এবং তুরস্ককে শত্রুর তালিকায় দেখতে চায় না, তুরস্কের সাথে কোনো সংঘাত চায় না। ইসরায়েল মেসেজ দিচ্ছে, তুরস্ক কিন্তু তেমন কিছুই বলেনি, শুধু চুপচাপ শুনেছে। প্রিয় দর্শক, আজকে ইন্টারেস্টিং নিউজ আছে ইরান থেকে, ইন্টারেস্টিং নিউজ আছে কানাডা থেকে। প্রথমে ইরানের প্রসঙ্গে আসি। ইরান নতুন চমক দেখিয়েছে বিশ্ববাসীকে। ইরান আন্ডারগ্রাউন্ড সিটিতে, মিসাইল সিটিতে দিন রাত মিসাইল তৈরি করছে। শুধু মিসাইল নয়, বিভিন্ন ক্যাটাগরির অস্ত্র তৈরি করছে। ইরান সাংবাদিকদেরকে মাটির নিচে নিয়ে দেখিয়েছে তারা কি তৈরি করছে এবং সেই টেকনোলজি আগের চেয়ে আরো অ্যাডভান্স। চলুন আমরা ঘুরে আসি ইরানের অজ্ঞাত স্থানে মাটির নিচের মিসাইল সিটি থেকে। اینجا یکی از 10ها خط تولید زیرزمینی صنایع دفاعی کشوره. جایی که بخش مهمی از آنچه روی زمین دیده میشه اینجا ساخته میشه. همزمان با روز صنعت دفاعی رئیس ستاد کل نیروهای مسلح و سرپرست وزارت دفاع برای نخستین بار به صورت سرزده از این مجموعه بازدید کردند. کار بزرگی رو دوستان عزیزمون در وزارت دفاع صورت دادن و وقتی آدم وارد اینجا میشه جز کار و تلاش و در کنار اون شوق پیشرفت چیزی نمیبینه. سرلشکر عبداللهی از سرعت عمل و کیفیت تولیدات صنایع دفاعی در 1 سال گذشته گفت. پیشرفتی که به گفته او در ابعاد مختلف شگفت‌انگیز بود. به فضل الهی با همت کارکنان و مدیران عالی وزارتخانه توانسته خیلی بهتر از گذشته تجهیزاتی تولید کنه که هم قابلیت‌های بهتری دارن و از کیفیت بالایی برخوردارن، هم به لحاظ کمیت هم بسیار بیشتر از گذشته تونستن این رو। জানি না কারা ফার্সি বুঝেন, ফার্সি বোঝা মানুষও আছে বাংলাদেশে। আমি ফার্সি ভাষা পুরোপুরি বুঝি না, তবে তুর্কি ভাষার সাথে অনেক মিল আছে। ফার্সি ভাষায় অনেকগুলো শব্দ বুঝতে পারি। ইন্টারেস্টিং বিষয় হলো এখানে ইরান দাবি করছে যে তাদের অস্ত্রের
উৎপাদন ব্যাপকভাবে বাড়ছে, তারা একটা সেকেন্ড সময় নষ্ট করছে না, তারা বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করছে এবং আগের চেয়ে আরো অ্যাডভান্স টেকনোলজির অস্ত্র তৈরি করছে। 24 ঘন্টা প্রোডাকশন চলছে অস্ত্রের। যদি আগামী দিন শত্রু ইরানের বিরুদ্ধে আবার কোনো অ্যাকশনে যায়, তাহলে তারা কঠিন আক্রমণের মুখোমুখি হবে। এদিকে আরেকটা গোপন সংবাদ ফাঁস হয়েছে। ইরানের হ্যাকাররা ইংল্যান্ডের একটা বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এতদিন ইংল্যান্ড গোপন রেখেছিল। ইরানের বিরুদ্ধে শত্রুতার কারণে ইরানের হ্যাকার গ্রুপ অ্যাক্সেস নিয়ে নিয়েছিল ইংল্যান্ডের একটি পাওয়ার প্ল্যান্টের এবং সেটাকে বন্ধ করে দিয়েছিল। যদিও সেটা একটা টেস্ট ছিল, ইরান চাইলে আরো বড় ধরনের কাজ করতে পারে, তার একটা মেসেজ। নড়ে চড়ে বসেছে ব্রিটিশরা। তারা তাদের কিভাবে এই পারমাণবিক মানে বিদ্যুৎ প্রকল্পগুলোকে রক্ষা করবে সেটা নিয়ে চিন্তা করছে। ইন্টারেস্টিং বিষয়, এখনো ঘোরের মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড বলে দাবি করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেক বড় যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে কানাডা। কানাডা বলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। কানাডা এটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। 50% শুল্ক ঘোষণা হলে কানাডার $20 বিলিয়ন লস হবে। কানাডা তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার শিল্প কারখানা, তার ব্যবসা বাণিজ্যের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না। ডোনাল্ড ট্রাম্পের মাথার নাট বল্টু ঠিক আছে না লুজ হয়েছে আমরা জানি না। তিনি কখনো ভেনেজুয়েলাকে আমেরিকার প্রদেশ বানাতে চায়, কখনো কানাডার মতো একটা আস্ত বড় দেশকে, পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বৃহত্তম দেশকে, সম্ভবত তৃতীয় না দ্বিতীয় বৃহত্তম দেশ রাশিয়ার পর কানাডা, এই দেশটাকে আমেরিকার প্রদেশ বানাতে চায়। এবং এই ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বিশ্ব অর্থনীতির না, আমেরিকার অর্থনীতির 12টা বাজাচ্ছে। আমেরিকার সারা বিশ্বে যত মিত্র ছিল তাদেরকে শত্রুর তালিকায় নিয়ে যাচ্ছে। আমেরিকার সীমান্তে সবচেয়ে কাছের যে দেশ, কানাডাকে শত্রু বানিয়ে ফেলেছে। কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। কানাডা বলেছে আমরা আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করব, কোনো ছাড় দেওয়া হবে না আমেরিকাকে, কোনো ছাড় নয়। এবং কানাডার শিল্পকে রক্ষা করার জন্য কানাডার সরকার $25 বিলিয়ন এক্সট্রা ইনসেন্টিভ দিবে। অর্থাৎ ইরানের কিছু করতে হবে না, আমেরিকাকে সাইজ করার দায়িত্ব কানাডায় নিচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই রং ফরেন পলিসির কারণে, রং ইকোনমিক পলিসির কারণে আজকে ন্যাটোর সদস্য দেশগুলো পর্যন্ত আমেরিকার বন্ধু তালিকায় নেই। আমেরিকার বিপদে কোনো একটা ন্যাটো দেশ আসেনি, নো ওয়ান সিঙ্গেল কান্ট্রি আসে নাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের মাথা যদি এখনো ঠান্ডা না হয়, ঠান্ডা করার আরো ব্যবস্থা আছে। প্রিয় দর্শক, আমরা লাইভের শেষ দিকে শেষ পর্যন্ত মতামতগুলো লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে। দর্শক, মক্কা জোটের খবরে মোদিকে নেতানিয়াহুর ফোন, এরপর কি ঘটল, তাদের মধ্যে কতটা উদ্বেগ, আশঙ্কা বা সমীকরণ কি তৈরি হচ্ছে, সেগুলো নিয়েই এই আলোচনা। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন প্রিয় দর্শক। মক্কা জোটের প্রভাব নিয়ে বিশ্লেষক আলতাফ পারভেজ চমৎকার একটি লেখা লিখেছেন। তার চুম্বক অংশ আপনাদেরকে শোনাতে চাই। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত ও এর ফলাফল যে এই চুক্তির পটভূমি তৈরি করেছে সেটা না মেনে উপায় নেই। চুক্তি স্বাক্ষরকারী 3 শাসকই যুক্তরাষ্ট্রের কম বেশি ঘনিষ্ঠ, মানে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। এই 3 দেশের রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ভাজন। এসব কারণে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে চুক্তির প্রতিপক্ষ ইরান কিনা। না, ইতোমধ্যেই এটা পরিষ্কার হয়ে গেছে যে এই ত্রিদেশীয় মক্কা চুক্তির প্রতিপক্ষ ইরান নয়, বরং এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য জিরোতে নামিয়ে আনবে। ইসরায়েলের কথাও কেউ কেউ ভেবে থাকবেন যে যদি এই 3 দেশের রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে থাকেন, তাহলে তারা ইসরায়েলেরও ঘনিষ্ঠ। এভাবে সমীকরণ করলে কিন্তু ভুল হবে। দেখুন, রিসেপ তাইব এরদোয়ান অথবা শাহবাজ শরীফ অথবা মোহাম্মদ বিন সালমান, এই 3 জনই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছের মানুষ। তবে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে নন। বিশেষ করে শাহবাজ শরীফ এবং
রিসেপ তাইপ এরদোয়ান তো একেবারেই নন। সৌদি আরবের প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কারো কারো যোগাযোগ থাকলেও থাকতে পারে সংযুক্ত আরব আমিরাতের বা ইসরায়েলের, কিন্তু এটা একদম স্পষ্টভাবে হলফ করে বলা যায় যে এরদোয়ান এবং শাহবাজ শরীফের সঙ্গে নেতানিয়াহুর কোনো ধরনের সম্পর্ক নেই। দর্শক, চুক্তি স্বাক্ষরের আগ মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাদের জন্য এই চুক্তি কতটা তাৎপর্যপূর্ণ, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরী সম্পর্কের পটভূমিতে ত্রিদেশীয় এই সামরিক জোট নয়াদিল্লির জন্য অধিক চাপ তৈরি করলো কিনা। আমি একটা বিশ্লেষণে স্পষ্ট করেই বলেছিলাম যে যেহেতু নয়াদিল্লি সৌদি আরবকে বন্ধু মনে করে বা এখনো দুই দেশের মধ্যে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সুতরাং সৌদি আরবকে ঘিরে পাকিস্তান এবং তুরস্কের এই ত্রিদেশীয় জোটে অসন্তুষ্ট হওয়ার কি কোনো কারণ আছে নয়াদিল্লির? কিন্তু না, কারণ আছে। চুক্তিতে রয়েছে আলোচ্য ৩ শরিকের কেউ আক্রান্ত হলে সেটা ৩ দেশের আক্রান্ত হওয়া হিসেবে ধরে নেওয়া হবে। এই অনুচ্ছেদ ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো, যার ব্যাখ্যা এটা দাঁড়ায় যে ভারত পাকিস্তান যে কোনো ভবিষ্যৎ যুদ্ধে তুরস্ক ও সৌদি আরব ও ইসলামাবাদের পাশে দাঁড়াবে, কিংবা ইরান সৌদি যে কোনো সামরিক সংঘাতে পাকিস্তান ও তুরস্ক তেহরানের বিরুদ্ধে লড়বে। পাকিস্তান ইতোমধ্যে সৌদি আরবে কিছু পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সৈনিক মোতায়েন করেছে। তৃতীয় চুক্তির আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের পৃথক একটি সামরিক চুক্তি হয়েছিল। পরের চুক্তি নিঃসন্দেহে আগের চুক্তির চেয়ে বড় আকারের অগ্রগতি। প্রিয় দর্শক, নেতানিয়াহু যে ফোন করলেন মোদিকে, এই ফোন করার পর তাদের মধ্যে কি আলোচনা হয়েছে? আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘেঁটে যে তথ্য পাচ্ছি, সেই তথ্য থেকে জানা যাচ্ছে যে এই দুই নেতা মক্কা চুক্তি নিয়ে মূলত উদ্বেগ প্রকাশ করেছেন। পরবর্তীতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তারা, সে নিয়েও কথা হয়েছে মোদি এবং নেতানিয়াহুর মধ্যে। দেখুন, একেবারে সমীকরণ উল্টে পাল্টে যাচ্ছে নরেন্দ্র মোদির। কারণ তিনি কি ভেবেছিলেন আর কি হলো? তিনি মনে করেছিলেন যে এই যুদ্ধে ইসরায়েল জিতে যাবে, আর এ ধরনের ভবিষ্যৎ চিন্তা মাথায় রেখেই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি সরকার স্পষ্টভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল, ইরানের সঙ্গে এতদিনের সম্পর্কে দূরত্ব তৈরি করেছিল। কিন্তু এখন যা দেখা যাচ্ছে, সেই ধারণা ভারতের ভুল ছিল। আসলে সেগুলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভারতের বর্তমান সরকারের যে নীতি এবং আদর্শ, সেটা পুরোপুরি নেতানিয়াহুর নীতি এবং আদর্শের সঙ্গে মিলে যাচ্ছে। ভারত সরকারের নীতি আদর্শ কি? মুসলিম বিরোধিতা। আর নেতানিয়াহুর নীতি আদর্শ হচ্ছে মুসলিম নিপীড়ন। তো দুজনের নীতি মিলে গেছে, ফলে তারা এখন এক লাইনে চলে আসছেন, এক ধরনের কথা বলছেন এবং এক চিন্তা পোষণ করছেন। দর্শক, তো মক্কা চুক্তির ফলে সৌদি আরব যতই ভারতের কাছে হোক না কেন, স্বস্তিদায়ক হচ্ছে না দিল্লির। ফলে ৭ই আগস্ট এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ঠিক ৭ই আগস্ট এই চুক্তি স্বাক্ষরিত হবার পর মোদি এবং নেতানিয়াহুর ফোন আলাপ হয়েছে। এখানে কয়েকটি বিষয়ে আলাপ হয়েছে বলে চ্যাথাম হাউসের একটি সূত্র জানাচ্ছে। ভারতের উল্লেখযোগ্য গণমাধ্যমগুলো কিছু তথ্য দিচ্ছে। প্রথমত, এই চুক্তির ফলে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক কি ধরনের আচরণ করে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করবে তেল আবিব এবং নয়াদিল্লি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই চুক্তির বিপরীতে ইসরায়েল, ভারত মিলে নতুন কোনো জোট তৈরি করতে পারে কিনা, যে জোটের লক্ষ্য উদ্দেশ্য দৃশ্যমানভাবে হবে মধ্যপ্রাচ্যের মঙ্গল। ধরুন, উপসাগরীয় জোট নামে জোট হতে পারে, অথবা স্থিতিশীলতার পক্ষের জোট হতে পারে। ইসরায়েলের সঙ্গে ভারত তো যুক্ত হবেই, মধ্যপ্রাচ্যের মুসলিম দু একটি রাষ্ট্রও যুক্ত হয় কিনা সেটা নিয়ে মূলত নেতানিয়াহু এবং মোদির সঙ্গে পর্যালোচনা করেছেন। তো নেতানিয়াহু মোদির আলাপ আলোচনায় এগুলো উঠে এসেছে। তো তারা দুজনেই একমত হয়েছেন তাদের এই ধরনের জোট হলে সেখানে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডানের মতো রাষ্ট্রগুলোকে রাখা যায় কিনা। যদি রাখা যায় তাহলে তার সর্বজনীনতা এবং গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু প্রিয় দর্শক, এই কথাটিও সামনে এসেছে যে এই ধরনের একটা সামরিক শক্তির বিপরীতে প্রকাশ্যে আরব আমিরাত কি অন্য কোনো
ইসরায়েল বা ভারতপন্থী জোটে যোগ দেবার সাহস করবে, অথবা জর্ডান অথবা কুয়েত, যেখানে ইরান একটা স্পষ্ট শক্তির সমীকরণ তৈরি করেছে মধ্যপ্রাচ্যে। দেখুন, প্রথম এটা মনে হয়েছে যে ইরান বিরোধী জোট, কিন্তু পরবর্তীতে স্পষ্ট হয়ে গেছে যে না, এটা ইরান বিরোধী জোট নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আউট হবার এটা